এখানে একটা সেল রাখা হয়েছে। সেলের মধ্যে আমি দুদিকে দুটো প্লেট দেওয়া হয়েছে যেগুলো ইলেকট্রোডকে রিপ্রেজেন্ট করছে, একটা নেগেটিভ ইলেকট্রোড একটা পজিটিভ ইলেকট্রোড, সেটাকে বাইরে থেকে ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেওয়া আছে। এবার আমরা যে নেগেটিভ ইলেকট্রোড রেখেছি এবং পাশে যে পজিটিভ ইলেকট্রোড আছে এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভি। এদের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাওয়ার যে প্রবাহ মাত্রা বা কারেন্ট, এই ভ্যালুটা হচ্ছে আই। ওহমস ল থেকে আমরা বলতে পারি ভি ভ্যারিজাস আই। ওহমস ল বলে যদি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দু প্রান্তর যে বিভব প্রভেদের পার্থক্য ও পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের প্রবাহ মাত্রা এটা পরস্পর সমানুপাতিক হয়। অর্থাৎ আমরা যদি এখানে একটা এবি একটা পরিবাহী নিই, পরিবাহীর এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি, তাহলে বিভবের পার্থক্য কী হবে? ভিএ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস ভিএ, আমরা এটাকে ভিএ ডিফারেন্স ভিবি লিখি, সেটা ইকুয়াল টু ধরা গেল হচ্ছে ভি। তাহলে ওহমস ল অনুযায়ী যদি এই পরিবাহীর মধ্য দিয়ে আই কারেন্ট যায় তাহলে ভি ভ্যারিজাস আই। তাহলে আমরা এই প্রপোর্শনালিটি সাইন থেকে সরিয়ে একটা কনস্ট্যান্ট আনতে পারি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর। এবার এই আরটা কি? আরকে বলে রেজিস্ট্যান্স বা রোধ। আর কি? আর হচ্ছে আর ইজ ইকুয়াল টু, যদি ভি ইজ ইকুয়াল টু আই আর হয় তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট অর্থাৎ প্রবাহ মাত্রার অনুপাতটাকে বলা হয় হচ্ছে রোধ। এবার আমরা জানি যে রোধ বা রেজিস্ট্যান্স নির্ভর করে কিসের উপরে? রেজিস্ট্যান্স নির্ভর করে দুটো জিনিসের উপর। একটা হলো হচ্ছে যে পরিবাহীটা নিয়েছি বা ওয়্যারটা নিয়েছি তার হচ্ছে লেন্থের উপরে, আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। এখন আর বা রেজিস্ট্যান্স বা পরিবাহীর রোধ কিসের উপর ডিপেন্ড করে? তাহলে রেজিস্ট্যান্স প্রপোর্শনাল হয় হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় হচ্ছে এল এর সঙ্গে। এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর বা পরিবাহীর যে দৈর্ঘ্যটা। পরিবাহী যত বড়, পরিবাহীর যত লেন্থ যত বেশি হবে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। মানে কোনো পরিবাহী যদি লেন্থ 1 মিটার হয় তার যা রোধ হবে, পরিবাহী যদি 2 মিটার হয় তার লেন্থ যেহেতু বেড়ে গেছে রোধও বাড়বে। এবার আরেকটার উপর রোধ বা রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, সেটা হলো হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। একটা তার, যদি একটা তার সরু তার হয় তার রোধ আর একটা মোটা তারের রোধ কিন্তু সেম হবে না। যার এরিয়া অফ ক্রস সেকশন বেশি তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম হয়ে যাবে। তার কারণ হচ্ছে রেজিস্ট্যান্সটা এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, অর্থাৎ আর ভ্যারিজাস 1/a। এখন আমরা যদি দেখি যে দুটো তার আছে, একটা তার হচ্ছে ওই গ্রিন কালারের দেখিয়েছি আমরা এ তার, একটা হচ্ছে বি রেড কালার দিয়ে দেখিয়েছি বি দিয়ে যে তারটা। আমরা দেখতেই পাচ্ছি যে এরিয়া ক্রস সেকশন মনে হচ্ছে যদি আমরা এ তারটা দেখি সেটা সরু তার, বি তারটা মোটা তার, তাহলে বি তারের হচ্ছে রেজিস্ট্যান্স কম হবে আর এ তারের হচ্ছে রেজিস্ট্যান্স বেশি হবে। আমরা যদি দেখি তাহলে এখন এরিয়া ক্রস সেকশনটা কি, আমরা যদি দেখি যে ভাড়ালিকে যদি আর এইভাবে কাটতে থাকি তাহলে যেরকম হবে সেটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। মানে যদি আমরা একটা তারকে এরকম আর এইভাবে কাটতে থাকি তাহলে যেটা হবে সেটা হলো হচ্ছে একটা ছোট ছোট গোল গোল পাত টাইপের তৈরি হবে, এটাকে বলবো হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। যাই হোক, স্বাভাবিক সবুজ তারটার এরিয়া অফ ক্রস সেকশন ছোট, লাল তারটার এরিয়া অফ ক্রস সেকশন বড়, সেটা হচ্ছে এই ছবিতে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন ঘটনা হলো তাহলে সূত্র অনুযায়ী আর ভ্যারিজাস এল, আর ভ্যারিজাস 1/a, এই দুটো। এবার এই দুটোকে যদি আমি একত্রিত করি তাহলে হবে হচ্ছে আর ভ্যারিজাস L/a। এই প্রপোর্শনালিটি সাইন সরিয়ে দিলে যদি ইকুয়াল সাইন আনি তাহলে হচ্ছে আর ভ্যারিজাস L/a থেকে আসবে হচ্ছে আর ইকুয়াল টু রো L/a। এই রোটাকে কি বলে? রোটাকে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। অর্থাৎ এই রো হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক
রোধ। এখন ঘটনা হচ্ছে রোটা কি, যদি রোটা কি বলতে হয়, আমরা এল এর ভ্যালু যদি 1 বসাই আর এ এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে আমরা ওই আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ তে এল এর ভ্যালু 1 আর এ এর ভ্যালু 1 বসিয়ে দিলে কি হবে, আর ইজ ইকুয়াল টু রো। তারপরে এমন জন্য কোনো একটা যদি আমরা কন্ডাক্টর নিই যার লেন্থও 1, যার এরিয়া অফ ক্রস সেকশনও 1, তার ক্ষেত্রে দু প্রান্তে দুটো সারফেসের মাঝে যে রেজিস্ট্যান্স তাকেই বলা হবে হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। এখন কীরকম টাইপের কন্ডাক্টর, কীরকম টাইপের পরিবাহী হলে যার লেন্থ 1 হবে এবং এরিয়া অফ ক্রস সেকশন 1 হবে। তাহলে আমরা যদি এমন একটা সেল নিই যে সেলটা কিউব টাইপের হয়, মানে 1 সেমি লেন্থের যদি কোনো কিউব নিই, তাহলে তার প্রতিটা সারফেস হচ্ছে সারফেস এরিয়া হবে হচ্ছে 1 সেমি স্কোয়ার, আর প্রতিটা আর্ম হচ্ছে 1 সেমি। তাহলে আমরা দুটো আর্ম, যেখানে দেখো দুটো আর্মের মধ্যে দুটো যদি তার লাগিয়ে দিই, তাহলে এই পুরো যে যে কন্ডাক্টরটা, এটা কীরকম টাইপের কন্ডাক্টর হবে, যার সারফেস এরিয়াগুলো হবে হচ্ছে 1 সেমি স্কোয়ার, তার দুটো যে অপোজিট যে সারফেস আছে যাদের মধ্যে হচ্ছে কারেন্ট লাগানো, মানে তার লাগানো আছে, মানে যাদের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আমরা ধরে নিই যে এ প্রান্ত ও বি প্রান্ত দুটো এ এন্ড আর দুই এন্ডের এ এন্ড আর বি এন্ডের মধ্যে হচ্ছে কারেন্ট ফ্লো মাপছি। তাহলে এই দুটো এন্ডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 সেমি, এবং এই দুটো ক্ষেত্রেই দুটো সারফেস এরিয়া হচ্ছে 1 স্কোয়ার সেমি। সো এই কন্ডাক্টরটার ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা হবে, অর্থাৎ এর ক্ষেত্রে এলও 1 এও 1, এর ক্ষেত্রে আর মানে রেজিস্ট্যান্স যেটা হবে আরটাই হবে হচ্ছে রো, অর্থাৎ এই আরটাই হবে হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি অর রোধাঙ্ক। এখন তাহলে আমরা দেখলাম কি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে 1 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই রো এ বাই এল, টোটালটাকে আমরা অনন্যক করলাম। তাহলে এই 1 বাই আর তো রেজিস্ট্যান্স, তাহলে আর এর 1 বাই আর কি হবে, আর এর অনন্যক কি হবে, এটাকে বলা হয় হচ্ছে কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি। তাহলে এই সি দিয়ে আমরা এটাকে হচ্ছে এক্সপ্রেস করছি। তাহলে 1 বাই আর ইজ ইকুয়াল টু সি, যেটা হচ্ছে কন্ডাক্টেন্সকে বোঝাচ্ছে, বা এটাকে কেউ সি না বলে এল বোঝাতে পারে, যে বইতে যেরকমভাবে বোঝানো হোক। এবার ঘটনা হচ্ছে 1 বাই রোটা তাহলে কি হবে, রো কি ছিল, রো ছিল হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাহলে 1 বাই রো হবে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। একে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়, কে মতো দেখতে হয় অনেকটা, এটাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1 বাই রো ইজ ইকুয়াল টু হলো হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে এখানে আমরা কি বলছি, এখানে আমরা দেখছি হচ্ছে 1 বাই আর এর জায়গায় সি বসছে, 1 বাই রোর জায়গায় কাপ্পা বসছে, তাহলে সি ইজ ইকুয়াল টু কাপ্পা এ বাই এল। তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু কি হবে, সি ইন্টু এল বাই এ। এই এল বাই এ কে বলা হয় হচ্ছে সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। সেল কনস্ট্যান্ট কেন, কারণ যে কোনো একটা নির্দিষ্ট সেলের ক্ষেত্রে এই রেশিওটা, এল মানে হচ্ছে যে ইলেকট্রন দুটো তার মধ্যে ডিস্টেন্সটা, এ মানে হচ্ছে ইলেকট্রন দুটোর হচ্ছে সারফেস এরিয়াটা, এই ইলেকট্রন দুটোর এরিয়া অফ ক্রস সেকশনটা সেম হবে। তো এল বাই এটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সেলের ক্ষেত্রে সমান হয়। আমরা আসছি ইউনিটগুলো নিয়ে। আর এর ইউনিট কি, অর্থাৎ রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। তাহলে পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের ইউনিট কি হবে, পরিবাহিতা হচ্ছে 1 বাই রেজিস্ট্যান্স মানে 1 বাই আর। তাহলে সি পরিবাহিতা ইজ ইকুয়াল টু বা সি কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1 বাই আর। তাহলে সি এর ইউনিট হবে হচ্ছে 1 বাই ওহম অর ওহম ইনভার্স। এটা কি উল্টো করে লেখে হচ্ছে ও এইচ এম, তার ইনভার্স মানে হচ্ছে এম এইচ ও বা মো। এই মোটাকে এখন হচ্ছে সিমেন্স লেখে। তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট ওহম ইনভার্স লেখা যেতে পারে, এম এইচ ও মো লেখা যেতে পারে, বা সিমেন্স লেখা যেতে পারে। এবার আমরা যদি দেখি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে রো ইজ ইকুয়াল টু কি, রো ইজ ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। এবার প্রত্যেকটা ইউনিট যদি আমরা বসিয়ে দিই এখানে ডান দিকে, আর এ এল এদের প্রত্যেকটা ইউনিট বসিয়ে দিলে আমরা ওখানে রোর ইউনিটও পেয়ে যাব। আর এর ইউনিট বসাচ্ছি ওহম, এর ইউনিট হচ্ছে এ মানে হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। তো এরিয়া অফ ক্রস সেকশন এরিয়া মানে হচ্ছে সেমি স্কয়ার ইউনিট, বাই এল এর ইউনিট হচ্ছে সেমি স্কয়ার, একটা সেমি উপর থেকে নিচের সেমিটা আর হচ্ছে উপরে দুটো সেমির মধ্যে একটা সেমি কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে ওহম সেমি। তাহলে রোর ইউনিট হচ্ছে ওহম সেমি। এবার কাপ্পা বা স্পেসিফিক
স্পেসিফিক কন্ডাক্টেন্স সেটা হলো হচ্ছে 1/ρ, তাহলে 1/ρ ইউনিট হবে হচ্ছে কাপ পার ইউনিট, তাহলে কাপ পার ইউনিট হবে 1/ওহম সেমি, তাহলে এই 1/ওহম সেমি এটা হয়ে দাঁড়াবে হচ্ছে ওহম ইনভার্স সেমি ইনভার্স। আবার এটাকে আমরা ওই বাদিকে যে রিলেশনটা আছে সেখান থেকে বের করতে পারি। এবার ঘটনা হলো কাপ্পা ইজ ইকুয়াল টু সি ইন্টু L/A, সি এর ইউনিট কি ওহম ইনভার্স, L/A, এল এর হচ্ছে সেমি আর এর হচ্ছে সেমি স্কোয়ার, এক সেমি সেমি কেটে গিয়ে নিচে জাস্ট একটা সেমি থাকছে, তাহলে ইউনিট হচ্ছে ওহম ইনভার্স সেমি ইনভার্স। এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে L/Aটাকে আমরা একটু আগে যেটা বললাম L/A হচ্ছে সেল কনস্ট্যান্ট, তাহলে সেল কনস্ট্যান্টের ইউনিট কিন্তু লেন্থ ইনভার্স অর্থাৎ সেমি ইনভার্স, এখানে সেমি যেহেতু বসেছি সেমি ইনভার্স হবে। এখন এখানে আমরা উপরে যেটা দেখিয়েছি যে এখানে দুটো ইলেকট্রোড রয়েছে এবং দুটো ইলেকট্রোডেরই যেটা সারফেস এরিয়া সেটা হচ্ছে 1 সেমি স্কোয়ার করে এবং ইলেকট্রোড দুটো মাঝে যে স্পেসিংটা সেটা 1 সেমি। এবার আমি কিন্তু একটা জিনিস বলে দিই, এগুলো কিন্তু আমরা যে হিসাবগুলো সেটা প্রতিটা হচ্ছে আমরা সিজিএস ইউনিটে করেছি। যদি এসআই ইউনিটে করতাম তাহলে এখানে সব হচ্ছে 1 মিটার স্কোয়ার হতো এরিয়া, এখানকার এই ইলেকট্রোড দুটো ডিস্টেন্স হতো হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এখানে সব হিসাবগুলো কিন্তু সিজিএস ইউনিটে দেখাচ্ছি, এই এসআই ইউনিটে হলে সেমিগুলোর জায়গায় হচ্ছে মিটার আসতো। যাই হোক, এবার যেটা বলছিলাম তাহলে এখানে একটা এই ইলেকট্রোড দুটো যেটা 1 সেমি স্কোয়ার এরিয়ার আছে তাদের মাঝখানে ডিস্টেন্স যেটা আছে 1 সেমি। এবার এই মাঝে যে জায়গাটা যেখানটার মধ্যে হচ্ছে আমরা ওই কন্ডাক্টেন্স মাপছি এবং এর মধ্যে হচ্ছে সলিউশনটা আছে, এই মাঝের জায়গাটা দেখতে কিরকম হবে, তার চারদিকটা সব হচ্ছে 1 সেমি স্কোয়ারের এরিয়া দিয়ে ঘেরা রয়েছে। মাঝের যে সলিউশনটা আছে সেই সলিউশনটার চারদিকে যে ওয়ালগুলো রয়েছে প্রতিটাই হচ্ছে 1 সেমি স্কোয়ারের ওয়াল বা 1 সেমি স্কোয়ারের সারফেস এবং প্রতিটা ওয়ালের ডিস্টেন্স কিন্তু 1 সেমি করে। তাহলে এটা কিন্তু একটা যদি আমরা বুঝি তাহলে এরা আসলে একটা কিন্তু কিউব, 1 সেমি ইউনিটের একটা কিউব। এই 1 সেমি ইউনিটের কিউবের মাঝে যে সলিউশনটা রয়েছে এই সলিউশনটার কন্ডাক্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। আমরা যদি ওটাকে ভালো করে লক্ষ্য করি এবং ইলেকট্রোডগুলো যদি ঠিকঠাক যোগ করি তাহলে কিন্তু ওটা মোটামুটি একটা কিউবের মতনই হয়ে যাবে। আমরা ওপরে ইলেকট্রোডের এন্ডগুলোকে হচ্ছে গ্রিন কালার দিয়ে যোগ করেছি, যদি আমরা ভালো করে দেখি দেখবো যে দুটো ইলেকট্রোডকে নিজেদের মধ্যে যোগ করার ফলে কিন্তু একটা কিউব ফর্মেশন হয়েছে। তাহলে ওই কিউবের মাঝে যে সলিউশনটা রয়েছে সেই সলিউশনটার ভলিউম কত হবে, অবশ্যই 1 সেমি কিউব। এই ভলিউমের সলিউশনটার যে কন্ডাক্টেন্স হবে তাকে বলা হয় হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে 1 কিউবিক সেমি বা 1 সেমি কিউব সলিউশনের হচ্ছে কন্ডাক্টেন্স। এবার আমরা এর সঙ্গে কম্পেয়ার করছি আরো দুটো কন্ডাক্টেন্স আছে, একটাকে বলা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এদের কি এই মোলার কন্ডাক্টেন্স, আমরা এবার ধরে নিচ্ছি যে এমন দুটো ইলেকট্রোড ধরেছি, এবার ইলেকট্রোডের কিন্তু সারফেস এরিয়াটা কিন্তু আর 1 সেমি স্কোয়ার নয়, যথেষ্ট বড়। যতটা বড়, কতটা বড়, যে এতটাই বড় যে আমরা কি করেছি একটা 1 মোল সলিউশন, 1 মোল কোন একটা কম্পাউন্ডকে গুলিয়ে একটা সলিউশন বানিয়েছি। এই সলিউশনটা যেন পুরোপুরি ওই দুটো ইলেকট্রোডের মাঝে ধরতে পারে এতটাই বড় আমরা একটা দুটো ইলেকট্রোড নিয়েছি। এবার কিন্তু মাথায় রাখতে হবে ইলেকট্রোড দুটোকে মাঝে যে স্পেসিং, এই স্পেসিংটা কিন্তু এখনো 1 সেমি আছে। সিজিএস ইউনিটে যদি হিসাব করি তাহলে 1 সেমি আছে, এসআই ইউনিটে 1 মিটারই রয়েছে। তাহলে এবারে গোটা সলিউশনটাকে আমরা বসিয়ে দিলাম, গোটা সলিউশনটাকে আমরা রাখলাম হচ্ছে ওই দুটো ইলেকট্রোডের মাঝখানে। এবার তাদেরও যদি আমরা যোগ করি কিউব হবে না এটা অবশ্যই, কিন্তু যে স্পেসটা পাবো ওই স্পেসের মধ্যে যে সলিউশনটা আছে ওই সলিউশনটাকে আমরা বলবো হচ্ছে, ওই সলিউশনের কন্ডাক্টেন্সকে আমরা বলবো হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। কেন? তার কারণ ওই সলিউশনের মধ্যে 1 মোল কম্পাউন্ড আছে। তাহলে ওই সলিউশনের মধ্যে যদি 1 মোল কম্পাউন্ড থাকে তাহলে তার কন্ডাক্টেন্সকে বলবো মোলার কন্ডাক্টেন্স। ওই সলিউশনের মধ্যে যদি 1 ইকুইভ্যালেন্ট কম্পাউন্ড থাকে তাহলে ওই সলিউশনটার কন্ডাক্টেন্সকে বলবো হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এবার ঘটনা হচ্ছে তাহলে এই মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের সঙ্গে স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডিফারেন্সটা কি বা মিলই বা কি বা সম্পর্কই বা কি। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সটা অ্যাকচুয়ালি কি, স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে 1 সেমি লেন্থের যদি আমরা ছোট 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 কিউব বানাই, সেই কিউবের কন্ডাক্টেন্স, কিউব যে এরিয়াটা, কিউব যে জায়গাটা রয়েছে ওর মধ্যে যে সলিউশনটা রয়েছে তার কন্ডাক্টেন্সটাই হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। এবার আমরা যদি মোলার কন্ডাক্টেন্স দেখি তাহলে মোলার কন্ডাক্টেন্স কম্পারেটিভলি অনেক বড়। এখানে ওসে অনেক বড় দুটো ইলেকট্রোড রয়েছে, যদিও তারা স্পেস তাদের মাঝখানে ডিস্টেন্সটা 1 সেমি। এই
দুটো ইলেকট্রনের মাঝে থাকা পুরো সলিউশনটা, যদি সেই পুরো সলিউশনটার মধ্যে 1 মোল কম্পাউন্ড থাকে তাহলে ওই সলিউশনটারই কন্ডাক্টেন্স হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। আর ওই সলিউশনটার মধ্যে যদি 1 ইকুইভ্যালেন্ট কম্পাউন্ড থাকে তাহলে ওই সলিউশনটার কন্ডাক্টেন্স হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এবার ঘটনা হলো যদি আমরা মোলার কন্ডাক্টেন্সটা দেখি তাহলে মোলার কন্ডাক্টেন্সটা অনেকটা বড়। এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এর মধ্যে যদি আমরা অনেকগুলো ছোট 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 1 সেমি কিউবের কিউব কল্পনা করতে পারি তাহলে ওই এবার তাহলে মোলার কন্ডাক্টেন্সটা কি, ওই পুরো সলিউশনটার কন্ডাক্টেন্স হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। আর আমরা যদি ওই পুরো সলিউশনটাকে যদি পুরো সলিউশন হিসেবে না ভেবে ওরকম অনেকগুলো ছোট 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 কিউবে ভেবে নিই যাদের হচ্ছে ইউনিট হচ্ছে 1 সেমি কিউব, যাদের যাদের মানে ভলিউমটা হচ্ছে 1 সেমি কিউব, সেক্ষেত্রে কি হবে দেখা যাক। এবার দুই দিকে দুটো ইলেকট্রোড রয়েছে, একটা নেগেটিভ ইলেকট্রোড আর আরেক সাইডে একটা পজিটিভ ইলেকট্রোড। সেগুলোকে আমরা ডটারে যোগ করেছি, সেটা দেখতে অনেকটা আয়তঘনের মতো লাগছে। ইলেকট্রোড দুটোর দূরত্ব 1 সেমি ও ইলেকট্রোড দুটিকে আমরা যতটা বড় সম্ভব নিয়েছি যাতে 1 মোলার সলিউশনকে এর ভিতরে ঢোকাতে পারি। তাহলে এই 1 মোলার সলিউশনকে এর ভিতরে আমরা ঢুকিয়েছি, সেটা যা কন্ডাক্টেন্স দেখিয়েছে তাকে বলে হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। এবার মোলার কন্ডাক্টেন্সকে আমরা কি দিয়ে লিখি, মোলার কন্ডাক্টেন্সকে আমরা ল্যামডা এম দিয়ে লিখি। এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ল্যামডা এম অর্থাৎ মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে আমরা হচ্ছে কাপ্পা অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্সের একটা সম্পর্ক নিজেরাই বের করবো এখান থেকে, এই ছবিটা থেকে। এবার আমরা যদি দেখি এই যে পুরো ছবিটা দেখেছি, এই ছবিটার মধ্যে একটা ছোট আরেকটা ছবি কল্পনা করি, যে ছবিটা যেটা আরেকটা সেল, যে সেলের হচ্ছে প্রতিটা লেন্থ হচ্ছে 1 সেমি করে। অর্থাৎ আমরা যদি বলি যে ওই সেলটার ক্ষেত্রে প্রতিটা ইলেকট্রোড হচ্ছে 1 সেমি স্কোয়ার এরিয়ার এবং তারা পরস্পরের থেকে হচ্ছে 1 সেমি অ্যাপার্টে রাখা আছে। এবং এই সেলটার ভিতরে যে সলিউশনটা থাকবে তার ভলিউম অবশ্যই হবে হচ্ছে 1 সেমি কিউব, এবং ওই ভলিউমের সলিউশনের কন্ডাক্টেন্সটিকে আমরা বলবো হচ্ছে কাপ্পা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। এবার আমরা যদি ভাবি যে এই পুরো সলিউশনটার বড় সেলটা তার ভলিউম কত, আমরা ধরে নিচ্ছি বিসিসি। আর এই ছোট যেটা গ্রিন কালার আমরা করেছি যেটা 1 সেমি লেন্থের কিউব, তার ভেতরে ভলিউমটা কত 1 সেমি কিউব। তাহলে আমরা যদি ধরে নিই যে ওই বড় যে আয়তঘনটা আছে সেটা পুরোপুরি হচ্ছে এই ছোট ছোট কিউবগুলো দিয়ে ভর্তি, তাহলে এরকম কটা কিউব থাকবে? যেহেতু বড় আয়তঘনটার ভিতরের ভলিউম হচ্ছে ভি আর ছোট যে কিউবটার ভলিউম 1, তার মানে নিশ্চয়ই ভিটা ওরকম ছোট ছোট কিউব দিয়ে হচ্ছে আমরা পুরো আয়তঘনটাকে ভর্তি করে দিতে পারবো। তাহলে আমরা জানি যে একটা কিউব তার ভলিউম 1, তার কন্ডাক্টেন্স কাপ্পা, তাহলে একটা কিউবের কন্ডাক্টেন্স হচ্ছে কাপ্পা, আর এর ভিতরে রয়েছে হচ্ছে ভিটা কিউব, তাহলে ভিটা কিউবের ভলিউম ভি হবে আর ভিটা কিউবের কন্ডাক্টেন্স হবে হচ্ছে কাপ্পা ইন্টু ভি। তাহলে আমরা দেখছি একটা কিউবের কন্ডাক্টেন্স কাপ্পা আর এই বড় আয়তঘনটা ভর্তি আছে হচ্ছে ভিটা কিউবে, তাহলে ভিটা কিউবের কন্ডাক্টেন্স কত হবে ভি কাপ্পা অথবা কাপ্পা ভি। এবার এটাই তো এই বড় কিউবের ভিতরে যে সলিউশন আছে তার কন্ডাক্টেন্সকেই তো আমরা জেনেছি হচ্ছে মোলার কন্ডাক্টেন্স, যদি ওই সলিউশনটার মধ্যে হচ্ছে 1 মোল কম্পাউন্ড ডিজলভ করা থাকে। তাহলে আমরা বলতে পারি মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম ইজ ইকুয়াল টু হচ্ছে কাপ্পা ভি। এবার ঘটনা হলো আমরা এখানে যদি এই সলিউশনটার মধ্যে এই পুরো বড় আয়তঘন মাঝখানে যে সলিউশনটা আছে তার মধ্যে যেহেতু 1 মোল কম্পাউন্ড ডিজলভ করা আছে অর্থাৎ তাই হচ্ছে এর কন্ডাক্টেন্সটাকে আমরা মোলার কন্ডাক্টেন্স বলছি। যদি তার মধ্যে 1 মোল কম্পাউন্ড ডিজলভ না করে থেকে যদি আমরা এক ইকুইভ্যালেন্ট কম্পাউন্ড ডিজলভ করতাম তাহলে ওই পুরো বড় সলিউশনটার কন্ডাক্টেন্সটাকে আমরা বলতাম হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এবার যাই হোক, মোট কথা ইকুইভ্যালেন্ট হোক মোলার হোক, সেই যে কন্ডাক্টেন্সটা হবে অর্থাৎ ল্যামডাটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কাপ্পা ইন্টু ভি। এবার এই সলিউশনটার ভলিউমটা লাগবে। এবার আমাদের ভি ভ্যালুটা বের করতে হবে। কি করে বের করব? ধরে নিচ্ছি এই সলিউশনটার মোলারিটি হচ্ছে এম। আমার প্রশ্ন হচ্ছে 1 মোলার করলাম না কেন? তখন 1 মোলার সলিউশন, এখানে এই সলিউশনটা যদি 1 মোল পার লিটার হতো তাহলে সেক্ষেত্রে অসুবিধা যেটা হতো সব কম্পাউন্ড যেটা আছে সব কম্পাউন্ডই কিন্তু 1 লিটারের মধ্যে ডিজলভ করলে পুরোটা কিন্তু ডিসোসিয়েট করে না। যেমন আমি যদি উইক ইলেক্ট্রোলাইট নিই মানে অ্যাসিটিক অ্যাসিড নিই, অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হবে হচ্ছে 60,
তো 60 মলিকুলার ওয়েটের অ্যাসিটিক অ্যাসিডের যদি আমি 60 গ্রাম অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমি হচ্ছে 1 লিটার জলের মধ্যে গোলাই, তাহলে অ্যাসিটিক অ্যাসিড সম্পূর্ণভাবে বিয়োজিত হবে না। অ্যাসিটিক অ্যাসিডকে সম্পূর্ণভাবে ডিসোসিয়েট করতে এতটাই বড় পরিমাণে জল লাগবে, যেটা অ্যাবসার্ড ব্যাপার। সেজন্য আমরা কি করছি, আমাদের পক্ষে ওই 1 মোলার সলিউশন নিয়ে এই এক্সপেরিমেন্ট করা সম্ভব না, সেজন্য আমরা m মোলার একটা সলিউশন নিয়েছি। তাহলে সলিউশনটার মোলারিটি হচ্ছে m মোলারিটির মানে কি, মানে 1000 সিসি যদি নিই, মানে 1 লিটার সলিউশন 1000 সিসি সলিউশনের মধ্যে m মোল কোন একটা কম্পাউন্ড ডিজলভ করা আছে। তাহলে m মোল আছে হচ্ছে 1000 সিসিতে, সহজ ব্যাপার, m মোল আছে 1000 সিসিতে, তাহলে 1 মোল আছে হচ্ছে কততে, এটা কিন্তু আমরা একটা ম্যাথমেটিক্যালি বের করে নিচ্ছি যে 1 মোল আছে হচ্ছে 1000/m এ। তাহলে এইটা হওয়া উচিত হচ্ছে ওই সলিউশনটার হচ্ছে ভলিউম। তাহলে আমরা ওখানে বসিয়ে দিচ্ছি v এর জায়গায়, ডান দিকে যদি দেখি আমরা v এর জায়গায় বসবে হচ্ছে 1000/m, তাহলে ল্যামডা m ইজ ইকুয়াল টু কাপ্পা 1000/m। এইটা হলো হচ্ছে ল্যামডার সঙ্গে কাপ্পার অর্থাৎ মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে কাপ্পা বা স্পেসিফিক কন্ডাক্টেন্সের সম্পর্ক। আচ্ছা, এই রিঅ্যাকশনটা, এই হিসাবটা আমরা কিন্তু মোলারিটি দিয়ে করেছি, তাই মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে হিসাব হলো। এবার আমরা যদি মোলারিটি দিয়ে না করতাম, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ওটাকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দিয়ে করতাম, বের করতাম, সেক্ষেত্রে আমাদের পুরো হিসাবটা কিন্তু ইকুইভ্যালেন্টে আসতো। আমরা দেখলাম হচ্ছে ল্যামডা m ইজ ইকুয়াল টু কাপ্পা 1000/m। এটা কি করে পেলাম, আসল ইকুয়েশনটা ছিল হচ্ছে ল্যামডা m ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু v, v এর জায়গায় আমরা হচ্ছে 1000/m টা বের করেছি। এবার ঘটনা হচ্ছে এটা যদি আমরা ওই সলিউশনটার মধ্যে কি করেছিলাম, ওই সলিউশনটার মধ্যে 1 মোলার হচ্ছে নিয়েছিলাম, 1 মোল কোনো কম্পাউন্ড নিয়েছিলাম, তাই এবার ওই সলিউশনের মধ্যে যদি 1 মোল কম্পাউন্ড না নিয়ে যদি আমরা 1 ইকুইভ্যালেন্ট কম্পাউন্ড নিতাম, তাহলে তার ওই সলিউশনের কন্ডাক্টেন্সটাকে আমরা বলতাম ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স যেটাকে আমরা যদি ল্যামডা ইকিউ ধরি ইজ ইকুয়াল টু হচ্ছে কাপ্পা ইনটু v। এবার এই ভিটা আমরা বের করি, আমরা ধরছি এখানেও যেরকম হবে আমাদের দরকার হচ্ছে 1 নরমাল একটা সলিউশন বানানো। এবার একই ঘটনা 1 নরমাল সলিউশন, ওই একই জিনিস, বেশিরভাগ কম্পাউন্ডারই 1 নরমাল যে অ্যামাউন্টটা হবে সেটা যদি উইক ইলেকট্রোলাইট হয়, তারা কিন্তু 1 লিটার সলিউশনের মধ্যে পুরোপুরি ডিসোসিয়েট করবে না। সেজন্য আমরা হচ্ছে 1 নরমাল না বানিয়ে n নরমাল বানাই। তাহলে n নরমাল সলিউশনের কথাটার মানে হচ্ছে 1000 সিসি সলিউশনের মধ্যে n ইকুইভ্যালেন্ট ডিজলভ আছে। তাহলে আমরা উল্টো বলতে পারি, এই কথাটাকে উল্টো করে লিখতে পারি, n ইকুইভ্যালেন্ট ডিজলভ আছে 1000 সিসিতে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট চাই, কারণ 1 নরমাল সলিউশনে তো আমাদের হিসাব করার কথা। তাহলে 1 ইকুইভ্যালেন্ট ডিজলভ করা আছে কততে, 1000/n এ। এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুভ হলো, বাস্তবে এটা কখনোই সম্ভব না। তাহলে এই 1 ইকুইভ্যালেন্ট সলিউশন ডিজলভ করা যায়, সেই যে ভলিউমটা আমরা পেলাম সেই v এর জায়গায় আমরা সেই ভ্যালুটা বসিয়ে দিই, অর্থাৎ ল্যামডা ইকিউ ইজ ইকুয়াল টু k ইনটু 1000/n। এবার এই দুটো ইকুয়েশন কি আমরা একত্রে লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা 1000/c, ল্যামডা ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা/c। এইটা থেকে কিন্তু আমরা ল্যামডায় যদি আমরা ওই যে বড় সলিউশনটা নিচ্ছিলাম সেই সলিউশনের মধ্যে যদি 1 মোলার সলিউশন নিয়ে হিসাব করি, সেক্ষেত্রে হবে যে ল্যামডা m ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা/m। আর যদি ওই বড় সলিউশনের মধ্যে যদি আমরা 1 ইকুইভ্যালেন্ট কম্পাউন্ড নিয়ে যদি হিসাব করি, তার কন্ডাক্টেন্স হবে হচ্ছে ল্যামডা ইকিউ ইজ ইকুয়াল টু হবে 1000 কাপ্পা/n। এবার আমরা করছি ইউনিট অফ মোলার কন্ডাক্টেন্স। ওই রিলেশন থেকে বেরোবে ল্যামডা m ইজ ইকুয়াল টু কাপ্পা 1000/m। কাপ্পার জায়গায় ইউনিট বসাচ্ছি তার ওহম ইনভার্স, সেম ইনভার্স, অবশ্যই এটাও সিজিএস ইউনিটে বসানো হচ্ছে। অ্যাকচুয়ালি মোলারিটি ইউনিট হয় মোল পার লিটার, বা লিটারের জায়গায় আমরা বসাতে পারি 1000 সিসি যেহেতু, তাহলে এটা মোল পার সিসি। তাহলে এই মোল পার সিসিকে আমরা বসিয়ে দিচ্ছি মোলারিটির ইউনিটের জায়গায়। তাহলে এবার এখানে হয়ে যাচ্ছে মোল ইনভার্স, আর সেমি কিউবটা উপরে রয়ে যাচ্ছে, তো ওটা কি সেমি কিউব হয়ে যাচ্ছে। তাহলে এই ওহম ইনভার্স থেকে যাচ্ছে এই সেমি ইনভার্স, আর ওই সেমি কিউব মিলে হয়ে যাচ্ছে সেমি স্কোয়ার। তাহলে ইউনিটটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্সের ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। এবার হলো ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ক্ষেত্রে শুধু ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা 1000/n। n মানে হচ্ছে নর্মালিটি। নর্মালিটিকে কি করে এক্সপ্রেস করা হয়, এটা এক্সপ্রেস করা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। আগের বারের মতো লিটারটাকে 1000 সিসিতে নিয়ে আসছি, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট পার সিসি। তাহলে এটাকে এখানে যদি বসিয়ে দিই গ্রাম ইকুইভ্যালেন্ট পার সিসি, তাহলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি করে হচ্ছে ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। আমরা যেটা এখন পড়ছি সেটা হচ্ছে রিলেশন বিটুইন মোলার কন্ডাক্টেন্স এন্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওই যে ইকুয়েশন দুটো আমরা পেয়েছিলাম, ইকুয়েশন দুটো থেকেই আমরা হচ্ছে রিলেশনটা বের করে নিতে পারি। ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা 1000/n,
যেখানে ল্যামডা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আর এন হচ্ছে নর্মালিটি, আর ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা হাজার বাই এম। এইখানে ল্যামডা এম হচ্ছে মোলার কন্ডাক্টেন্স আর এম হলো হচ্ছে মোলারিটি। এবার আমরা যদি এ দুটোকে ভাগ করি, ল্যামডা বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু হবে কাপ্পা হাজার বাই এন বাই কাপ্পা হাজার বাই এম। কাপ্পা কাপ্পা কেটে যাচ্ছে, এখানে হাজার হাজার ক্যান্সেল আউট করে হয়ে যাবে হচ্ছে এম বাই এন, মানে মোলারিটি বাই নর্মালিটি। এবার আমরা একটা রিলেশন জানি সেটা হলো হচ্ছে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু ভ্যালেন্সি, মানে এন ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, ভি যেখানে হচ্ছে ভ্যালেন্সি। তাহলে এম বাই এন ইজ ইকুয়াল টু কী হবে 1 বাই ভি, সেটা আমরা ওখানে বসিয়ে দিচ্ছি। সেটা ইজ ইকুয়াল টু তাহলে হবে হচ্ছে ল্যামডা এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ল্যামডা ইন্টু ভি, অর্থাৎ মোলার কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইন্টু হচ্ছে ভ্যালেন্সি। এবার ভ্যালেন্সি মানে সেটা হলো হচ্ছে যেখানে যে আয়নটা আসবে সেই আয়নটা ভ্যালেন্সি হতে পারে। এবার যে এখানে দুটো ঘটনা ঘটতে পারে, যেসব সল্ট নিচ্ছি, যেসব সল্টের ক্ষেত্রে নর্মাল ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট সেম, অর্থাৎ যাদের ভ্যালেন্সি এক, তাদের ক্ষেত্রে কিন্তু মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি সেম কাজ করবে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে মোলারিটি আর নর্মালিটি ডিফারেন্ট হবে, তাদের ক্ষেত্রে কিন্তু মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা আলাদা হবে। HCl এর ক্ষেত্রে বা NaCl এদের ক্ষেত্রে মোলারিটি আর নর্মালিটি সেম জিনিস, এদের ক্ষেত্রে মোলার কন্ডাক্টেন্স হয়ে যায়, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হয়ে যায়। কিন্তু যদি আমরা Na2SO4 নিই, Na2SO4 এর ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আর মোলার কন্ডাক্টেন্স সেম হবে না, কারণ এদের মোলারিটি আর নর্মালিটি সেম নয়। সেল নিচ্ছি যেখানে দুটো মাইনাস এবং পজিটিভ ইলেকট্রোড আছে, তার মাঝে যে সলিউশন আছে, এই সলিউশনের কন্ডাক্টিভিটিটা ডিপেন্ড করবে কিসের উপরে? প্রথম হচ্ছে নাম্বার অফ আয়ন। যে সলিউশনের নাম্বার অফ আয়ন বেশি হবে সেখানে হচ্ছে কন্ডাক্টিভিটি বেশি হবে, স্বাভাবিক, কারণ আয়নগুলোই তো কন্ডাক্টিভিটি দেখায়, আয়নগুলোই তো চার্জটাকে নিয়ে গিয়ে এক ইলেকট্রোড থেকে আরেক ইলেকট্রোডের মধ্যে যাচ্ছে। সেই জন্য নাম্বার অফ আয়ন ইনক্রিজ করা মানে কিন্তু কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে। নেক্সট হচ্ছে চার্জ অফ আয়ন। আয়নের যদি চার্জ বেড়ে যায়, যেমন আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি সোডিয়াম প্লাস আয়ন এবং ক্যালসিয়াম 2 প্লাস আয়ন। তো এর মধ্যে নিশ্চয়ই সোডিয়াম প্লাস আয়ন আর ক্যালসিয়াম 2 প্লাস আয়নের মধ্যে ক্যালসিয়াম 2 প্লাস বেশি চার্জকে ক্যারি করতে পারবে, কারণ ওর মধ্যে এমনিও পজিটিভ ডাই পজিটিভ আয়নও। সেজন্য মাল্টি যে আয়নগুলো, মাল্টি চার্জের যে আয়নগুলো আছে, সেগুলো সিঙ্গেল চার্জের আয়নের তুলনায় অনেক বেশি এফেক্টিভ বা তারা বেশি কন্ডাক্টিভিটি দেখাবে। তার মানে যদি কন্ডাক্টিভিটি হিসাবে আমি দেখাই, তাহলে Na প্লাসের তুলনায় ক্যালসিয়াম 2 প্লাসের কন্ডাক্টিভিটি বেশি হবে, ক্যালসিয়াম 2 প্লাসের তুলনায় আবার অ্যালুমিনিয়াম 3 প্লাসের কন্ডাক্টিভিটি বেশি হবে। আর অ্যানায়ন হিসাবে যদি ভাবি, তাহলে ক্লোরাইড মাইনাসের তুলনায় অক্সাইড 2 মাইনাসের কন্ডাক্টিভিটি বেশি হবে, অক্সাইড 2 মাইনাসের তুলনায় N3 মাইনাসের কন্ডাক্টিভিটি বেশি হবে। নেক্সট হলো ভেলোসিটি অফ আয়ন। যে আয়নগুলোর ভেলোসিটি বেশি তারা কিন্তু কন্ডাক্টিভিটি বেশি দেখাবে, মানে স্লো মুভিং যেসব আয়নগুলো আছে তার তুলনায় স্পিডি মুভিং আয়নগুলো কিন্তু কন্ডাক্টিভিটি বেশি দেখায়। এছাড়াও কন্ডাক্টিভিটি আরও কয়েকটা ব্যাপারের উপর ডিপেন্ড করে, যেমন টেম্পারেচার, নেচার অফ সলভেন্ট, এগুলোর উপরে। টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে, কারণ টেম্পারেচার বাড়ালে কি হয়, আয়নগুলোর হচ্ছে ভেলোসিটি বেড়ে যায়। তো আয়নগুলোর ভেলোসিটি বাড়া মানে হচ্ছে এমনি কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। তাছাড়া নেচার অফ সলভেন্টের উপরে কিন্তু কন্ডাক্টিভিটি ডিপেন্ড করে। সলভেন্টের নেচার এমন যদি হয় যে হচ্ছে আয়নের মুভমেন্টের বাধা সৃষ্টি করে, তাহলে কিন্তু সেই টাইপের সলভেন্ট কিন্তু কন্ডাক্টিভিটিকে ডিক্রিজ করে দেয়। এরপরে আমরা পড়বো হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার। ট্রান্সপোর্ট নাম্বারকে টি দিয়ে লেখা হবে। ট্রান্সপোর্ট নাম্বার কি? অ্যাকচুয়ালি আমরা যখন একটা সলিউশন দেখছি, সলিউশনের মধ্যে ক্যাটায়নও আছে, অ্যানায়নও আছে। এই ক্যাটায়ন অ্যানায়ন দুজনে মিলেই যে টোটাল কারেন্টটা কন্ডাক্টেড হয় সেটাকে ভাগাভাগি করে। এবার আমরা যদি কখনো প্রশ্ন থাকে যে টোটাল কারেন্টটা তো ক্যাটায়ন অ্যানায়ন ভাগাভাগি করেছে, এবার টোটাল কারেন্ট যেটা কন্ডাক্টেড হয়েছে তার মধ্যে শুধু ক্যাটায়নগুলো কতটা কারেন্ট কন্ডাক্টেড করলো, শুধু অ্যানায়নগুলো কতটা কারেন্ট কন্ডাক্ট করলো, এটা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়। যদি শুধু ক্যাটায়ন কত মোট কারেন্টে, যেটা মোট কারেন্ট কন্ডাক্টেড হয়েছে তার মধ্যে কতটা কারেন্ট শুধুমাত্র ক্যাটায়নরা কন্ডাক্ট করেছে সেটা যদি বের করি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার। এটাকে টি প্লাস দিয়ে এক্সপ্রেস করা হয়। টি প্লাস ইজ ইকুয়াল টু কি? টি প্লাস ইজ ইকুয়াল টু কারেন্ট কন্ডাক্টেড বাই ক্যাটায়ন বাই টোটাল কারেন্ট কন্ডাক্টেড। এবার যদি আমি অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার নিই, মানে ফ্র্যাকশন অফ কারেন্ট কন্ডাক্টেড বাই অ্যানায়ন, সেটা কি? সেটা হবে হচ্ছে অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বারটাকে টি মাইনাস দিয়ে এক্সপ্রেস করা হয়। টি মাইনাস ইজ ইকুয়াল টু কারেন্ট কন্ডাক্টেড বাই অ্যানায়ন্স বাই হচ্ছে টোটাল কারেন্ট কন্ডাক্টেড।
এবার মাথায় রাখতে হবে টি প্লাস আর টি মাইনাস যোগ করলে কিন্তু সবসময় এক হবে, কারণ সেলের ভিতরে যে কন্ডাকশনটা হয় সেটা কিন্তু কমপ্লিটলি ক্যাটায়ন আর অ্যানায়ন ভাগাভাগি করেই করে, আর ক্যাটায়ন অ্যানায়ন ছাড়া কেউ থাকে না, তো ওরা দুজনেই কিন্তু ভাগাভাগি করে পুরো কারেন্টটা কন্ডাকশন করে। তো ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার টি প্লাস প্লাস অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার টি মাইনাস যোগ করলে কিন্তু টোটাল ট্রান্সপোর্ট নাম্বার অর্থাৎ ইকুয়াল 1 হবে। এবার আমরা পড়বো সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ মোলার কন্ডাক্টেন্স অফ স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইট উইথ ডাইলিউশন। এখন ঘটনা হচ্ছে ডাইলিউশন করলে, মানে যদি আমি একটা সলিউশনকে ডাইলিউট করি সেক্ষেত্রে মোলার কন্ডাক্টেন্সের কি পরিবর্তন হবে। আমি যে কোনো একটা সলিউশন নিয়েছি, স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে একটা কেসিএল সলিউশন, উইক ইলেকট্রোলাইট নিয়ে একটা অ্যাসিডিক অ্যাসিড সলিউশন। তো উইক ইলেকট্রোলাইট হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড সলিউশন আর স্ট্রং ইলেকট্রোলাইট কেসিএল সলিউশন, দুজনেরই সলিউশনে আমি কন্ডাক্টিভিটি দেখছি কি মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি মানে পুরো সলিউশনটার কন্ডাক্টিভিটি। এবার আমি কি করছি সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা জল ঢালছি, মানে ডাইলিউট করে চলেছি। সেক্ষেত্রে কন্ডাক্টেন্সের পরিবর্তনটা আমরা মাপছি। কন্ডাক্টেন্সের পরিবর্তনটা কি হবে? সাধারণত কন্ডাক্টেন্সটা ডিপেন্ড করছে এখানে যদি আমরা আস্তে আস্তে জল ঢালি তাহলে কন্ডাক্টেন্সটা এখানে যে ব্যাপারটা পাল্টাবে সেটা হতে পারে নাম্বার অফ আয়ন পাল্টাতে পারে, চার্জ অফ আয়ন পাল্টাতে পারে, স্পিড অফ আয়ন পাল্টাতে পারে। এই তিনটের উপরই ডিপেন্ড করে কন্ডাক্টেন্স। এবার আমরা যদি ভাবি, প্রথম একটা নিয়ে ভাবি কেসিএল সলিউশন। যদি আমি জল ঢালি, কেসিএল যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট সে সম্পূর্ণ টোটাল যে কোনো কনসেন্ট্রেশনে সম্পূর্ণ ডিসোসিয়েট করে থাকে, তাহলে ওর মধ্যে যদি আমরা জল ঢালি তাহলে আর ডিসোসিয়েট করার কোনো প্রশ্ন থাকে না, পরে নাম্বার অফ আয়ন আর বৃদ্ধি পায় না। তাহলে কি চার্জ অফ আয়ন, কেসিএল ভাঙলে সবসময় কে প্লাস আর সিএল মাইনাস তৈরি করে, ফলে চার্জ অফ আয়ন এখানে বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কিন্তু স্পিড অফ আয়ন বাড়তে পারে। কেন? তার কারণ এখানে কি হয়, এখানে যখন কে প্লাস আয়নগুলো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তখন অপোজিট সিএল মাইনাস আয়নগুলো তাকে একটা নির্দিষ্ট দিকে টেনে ধরবে, ফলে কে প্লাস আয়নের স্পিডটা কিছুটা কমে যাবে। ঠিক তেমন হবে সিএল মাইনাস আয়নগুলো যখন কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তখন কে প্লাস আয়নগুলো তাকে নিজের দিকে টেনে ধরবে, ফলে সিএল মাইনাস আয়নেরও স্পিডটা কিছুটা কমে যাবে। ডাইলিউশন বাড়ানো মানে হচ্ছে কে প্লাস আয়ন সিএল মাইনাস আয়ন নিজেদের মধ্যে থেকে অনেক দূরে চলে যাচ্ছে, ফলে এক্ষেত্রে স্পিডটা অনেকটা বেড়ে যেতে পারে। এই স্পিড অফ আয়ন বাড়ে বলেই স্ট্রং ইলেকট্রোলাইটের কন্ডাক্টেন্স কিন্তু ডাইলিউশন বৃদ্ধির সঙ্গে বাড়ে। এটা আমরা গ্রাফেও দেখতে পাচ্ছি। গ্রাফে এখানে কি আছে, ল্যামডা এম এর সাপেক্ষে দেওয়া আছে রুট সি বাড়া মানে হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ছে, আর ডাইলিউশন বাড়া মানে হচ্ছে তার উল্টো দিকে যাওয়া, অর্থাৎ এইদিকে ডাইলিউশন বাড়ছে। তাহলে ডাইলিউশন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে যেটা ঘটছে সেটা হচ্ছে কেসিএল এরও কিন্তু মোলার কন্ডাক্টেন্স বাড়বে, কিন্তু কম্পারেটিভলি কম বাড়বে, কারণ এখানে শুধু স্পিড অফ আয়নের উপর ডিপেন্ড করছে। এখানে সিএল মাইনাস যখন এই ইলেকট্রোড এই পজিটিভ ইলেকট্রোডের দিকে আসছে তার মুভমেন্টটা কিন্তু কিছুটা রেস্ট্রিক্টেড হবে, কারণ চারদিকে থাকা কে প্লাস আয়নগুলো তাকে নিজের দিকে টানছে, ফলে কে প্লাস আয়নের আকর্ষণের জন্য সিএল মাইনাসের কিন্তু স্পিডটা কিছুটা কমে যাবে। ঠিক যে ঘটনাটা ঘটছে এই ক্ষেত্রে কে প্লাস নেগেটিভ ইলেকট্রোডের দিকে আসতে চেষ্টা করছে, সে অবস্থায় কে প্লাসগুলোকে সিএল মাইনাস আয়নগুলোকে টানছে, কে প্লাসকে সিএল মাইনাস আয়নগুলো টানছে, যার ফলে কে প্লাসের স্পিডটা কিছুটা কমে যাচ্ছে। এবার আমরা যদি ডাইলিউশন করে যদি কে প্লাস সিএল মাইনাসকে যদি বাড়িয়ে দূরে করে দিই তাহলে সেক্ষেত্রে এই কে প্লাস আর সিএল মাইনাস এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা এটা অনেকটা কমে আসবে, ফলে ডাইলিউশন বাড়ার সাথে সাথে মোলার কন্ডাক্টেন্স কিন্তু বাড়তে থাকবে। এখন অ্যাসিডিক অ্যাসিড উইক ইলেকট্রোলাইট এটা কোনো কনসেন্ট্রেশনেই সম্পূর্ণরূপে ভাঙে না, যার ফলে আমরা যদি ডাইলিউশন করতে থাকি অ্যাসিডিক অ্যাসিডের কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়তে থাকবে, কারণ ডাইলিউশনের সঙ্গে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়তে থাকে। এবার যখনই অ্যাসিডিক অ্যাসিড বেশি পরিমাণে ভাঙবে তো নাম্বার অফ আয়ন একসাথে বৃদ্ধি পাচ্ছে এবং চার্জ অফ আয়ন এখানে বাড়ে না অবশ্যই, কিন্তু আবার ডাইলিউশনের জন্য অপোজিট চার্জের আয়নগুলো দূরে দূরে চলে যাচ্ছে, ফলে স্পিড অফ আয়নও বাড়ছে। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে নাম্বার অফ আয়নও বাড়ে, স্পিড অফ আয়নও বাড়ে, ফলে ডাইলিউশনের সাথে অ্যাসিডিক অ্যাসিডের কন্ডাক্টেন্স কিন্তু বাড়তেই থাকে। এবং এই গ্রাফে এরকম ডাইলিউশন যেহেতু এদিকে বাড়ছে, ডাইলিউশনের সঙ্গে কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের মোলার কন্ডাক্টেন্স এরকম ভাবে বাড়ে, একটা টাইমের পর এরকম ভাবে উঠতে থাকে, ফলে অ্যাসিডিক অ্যাসিডের ইনফাইনাইট ডাইলিউশন যদি আমরা ডাইলিউশন বাড়াতে এক ম্যাক্সিমামে নিয়ে যাই, ইনফাইনাইট ডাইলিউশনে কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের কন্ডাক্টেন্স পাওয়া অসম্ভব, কিন্তু ইনফাইনাইট ডাইলিউশনে স্ট্রং ইলেকট্রোলাইট কেসিএল এর কন্ডাক্টেন্স পাওয়া খুব সহজ, কারণ আমরা যদি এটাকে ডট 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 করি এই পয়েন্টে আসলে এই পয়েন্টে কনসেন্ট্রেশন কত, এই পয়েন্টে কনসেন্ট্রেশন 0। কনসেন্ট্রেশন যদি 0 হয় তাহলে এখানে ডাইলিউশন ইনফিনিটি। এক্ষেত্রে এই পয়েন্টে তাহলে ডাইলিউশন কত,
ডাইলিউশন হচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফাইনাইট ডাইলিউশনে কেসিএল এর মোলার কন্ডাক্টেন্স এখান থেকে গ্রাফ থেকে আমরা পেতে পারবো, কিন্তু ইনফাইনাইট ডাইলিউশনে অ্যাসিটিক অ্যাসিডের কন্ডাক্টেন্স কিন্তু মোলার কন্ডাক্টেন্স বের করা যায় না, কারণ এই যে গ্রাফটা কিন্তু এরকম উঠতেই থাকে এবং কোনো যেহেতু নির্দিষ্ট কোনো দিকে মিলছে না, সেহেতু এই ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু মোলার কন্ডাক্টেন্স ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স এভাবে বের করা যায় না। সেক্ষেত্রে কিন্তু কোলরাসের সূত্র ব্যবহার করা হয়। আমরা এর পরেই হচ্ছে কোলরাসের সূত্র শিখছি। এবার আমরা পড়ছি ভেরিয়েশন অফ স্পেসিফিক কন্ডাক্টেন্স অফ স্ট্রং এন্ড উইক ইলেক্ট্রোলাইট উইথ ডাইলিউশন করলে, মানে দ্রবণকে লঘু করলে স্ট্রং ইলেক্ট্রোলাইট বা উইক ইলেক্ট্রোলাইট এই দুজনেরই ক্ষেত্রে মোলার স্পেসিফিক কন্ডাক্টেন্সের কি পরিবর্তন হয়। সাধারণত আমাদের এখানে দেখতে হবে স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে একক আয়তন বা ইউনিট ভলিউমের কন্ডাক্টেন্স। তাহলে স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে কি হবে, স্পেসিফিক কন্ডাক্টেন্স যদি আমি হচ্ছে কনসেন্ট্রেশন বাড়াই, দ্রবণের যদি গাঢ়ত্ব বাড়াই, তাহলে নাম্বার অফ আয়ন একটা ইউনিট ভলিউমের মধ্যে বাড়বে। তাহলে নাম্বার অফ আয়ন বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়তে থাকবে স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে। এবার ঘটনাটা হচ্ছে নাম্বার অফ আয়ন বাড়ার সঙ্গে সঙ্গে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইউনিট ভলিউমে বাড়ছে, ঠিক আছে, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা যদি ডাইলিউশনে নিই, তাহলে কনসেন্ট্রেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়ে, তাহলে ডাইলিউশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্পেসিফিক কন্ডাক্টেন্স কমবে স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে। উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রেও ব্যাপারটা সেম হয়, অর্থাৎ কনসেন্ট্রেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উইক ইলেক্ট্রোলাইটেরও কনসেন্ট্রেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে হচ্ছে ইকুইভ্যালেন্ট স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে বাড়তে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিটা অতটা বেশি হয় না, তার কারণ উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নাম্বার অফ আয়ন, উইক ইলেক্ট্রোলাইট ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ালে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কিছুটা কমে যায়। অ্যাসিটিক অ্যাসিড ভেঙে তৈরি করে অ্যাসিটেট আয়ন প্লাস H প্লাস আয়ন, তো কনসেন্ট্রেশন বাড়ানো মানে ইউনিট ভলিউমের মধ্যে অ্যাসিটেট আয়ন আর H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে, তো কনসেন্ট্রেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়তে থাকবে। কিন্তু ঘটনা হলো যে কনসেন্ট্রেশন বৃদ্ধির সঙ্গে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কিছুটা কমে যাবে, ফলে কনসেন্ট্রেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্ট্রং ইলেক্ট্রোলাইটের স্পেসিফিক কন্ডাক্টেন্সের বৃদ্ধিটা যে লেভেলে হয় বা যে পরিমাণে হয়, উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক কন্ডাক্টেন্সের বৃদ্ধিটা একটু কম হয়। এবার যদি এটা কনসেন্ট্রেশন বৃদ্ধির সঙ্গে কন্ডাক্টেন্সের পরিবর্তন হলো, আর যদি আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্সের পরিবর্তন উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে যদি আমরা ডাইলিউশনের সঙ্গে নিই, ডাইলিউশনের সঙ্গে উইক ইলেক্ট্রোলাইটের স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে ডাইলিউশনের সঙ্গে যে হারে কমবে, উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে অত তাড়াতাড়ি অত পরিমাণে কমবে না। স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি, স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে মোলার কন্ডাক্টেন্স আর কনসেন্ট্রেশন এরকম গ্রাফ হয়। তাহলে এখানে ডাইলিউশন যদি এইদিকে কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে এইদিকে ডাইলিউশন বাড়ছে, তাহলে ডাইলিউশনের সঙ্গে মোলার কন্ডাক্টেন্স স্ট্রং ইলেক্ট্রোলাইটে বাড়তে থাকে। এবার যদি আমরা এই গ্রাফটাকে যদি ডটেড একটু বাড়িয়ে দিই, তাহলে এইখানে এসে যে কন্ডাক্টেন্সটা পাবো সেটা হবে হচ্ছে কনসেন্ট্রেশন যখন 0 তখনকার কন্ডাক্টেন্স, এটাকে আমরা বলছি হচ্ছে কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। ইনফাইনাইট ডাইলিউশন মানে হচ্ছে কনসেন্ট্রেশন 0, তাহলে 0 কনসেন্ট্রেশন বা ইনফাইনাইট ডাইলিউশনের কন্ডাক্টেন্স হচ্ছে এইটা মোলার। তাহলে ইনফাইনাইট ডাইলিউশনের কন্ডাক্টেন্স স্ট্রং ইলেক্ট্রোলাইটগুলোর ক্ষেত্রে বের করা খুব সহজ। এরকম যেটুকু পারা যায়, যদি আমরা একটা গ্রাফ যে কোনো 3টে পয়েন্ট নিয়ে আমরা যদি 3টে নির্দিষ্ট কনসেন্ট্রেশনের যদি মোলার কন্ডাক্টেন্স বের করে যদি 3টে পয়েন্টে গ্রাফ বের করি, সেক্ষেত্রে গ্রাফটাকে টানলাম, এটা আস্তে আস্তে যদি ডটাতে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু 0 কনসেন্ট্রেশনে মোলার কন্ডাক্টেন্স অর্থাৎ ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স কিন্তু পেয়ে যাব। এভাবে কেসিএল এর কিন্তু এই প্রসেসে যে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে উইক ইলেক্ট্রোলাইটের কিন্তু এই প্রসেসে মোলার কন্ডাক্টেন্স মানে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স উইক ইলেক্ট্রোলাইটের বের করা যায় না। এবার কোলাসের লটা আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে হচ্ছে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স বের করতে পারবো। কোলাসের এক্সপেরিমেন্টটা ছিল উনি কয়েকটা স্ট্রং ইলেক্ট্রোলাইটের ইনফাইনাইট ডাইলিউশনে কন্ডাক্টেন্স দেখেছিলেন। যেমন কেসিএল এর ক্ষেত্রে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স হচ্ছে 149.8 ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স। এনএসিএল এর ক্ষেত্রে সেটা হলো হচ্ছে 126.4। কেসিএল এনএসিএল পুরোপুরি আলাদা কম্পাউন্ড, এদের ক্ষেত্রে এই যে মোলার কন্ডাক্টেন্স ইনফাইনাইট ডাইলিউশনে যে মোলার কন্ডাক্টেন্স তাদের সেটা ডিফারেন্স দুটো, এই ডিফারেন্সটা হলো হচ্ছে 23.4।
তাহলে আমরা কার কার ডিফারেন্স করলাম, KCl এর মোলার ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স আর NaCl এর ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স। এবার আমরা নিচ্ছি KNO3 এর ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স। KNO3 ও একটা স্ট্রং ইলেক্ট্রোলাইট, ওর ক্ষেত্রে একই প্রকারে আমরা বের করেছি, যেটা আসছে 145 ওম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স। আর NaNO3 ক্ষেত্রে ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্সটা হচ্ছে 1 to 1.6। এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 23.4। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম দু ক্ষেত্রে, এক্ষেত্রেও আমরা পেলাম হচ্ছে 23.4। তাহলে আমরা দেখছি KCl আর KNO3 এর ইনফাইনাইট ডাইলেশনের মোলার কন্ডাক্টেন্সের যে ডিফারেন্স, KNO3 আর NaNO3 তাদেরও কিন্তু ইনফাইনাইট ডাইলেশনের মোলার কন্ডাক্টেন্সের ডিফারেন্স সেম, অথচ কম্পাউন্ড দুটো পুরোপুরি আলাদা। এটা কখন সম্ভব হয়? এখান থেকে কোল্লাসের যে লটা, কোল্লাসের লটার পুরো লটা যদি আমরা পড়ি, সেটা হচ্ছে কোল্লাস ল ফর ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন। কোল্লাস যেটা বলছে যে এটা তখনই সম্ভব হয় যদি এমন হয় যে ইনফাইনাইট ডাইলেশনে KCl এর কন্ডাক্টেন্সটা পুরোপুরিভাবে K প্লাস এর কন্ডাক্টেন্স আর Cl মাইনাস এর কন্ডাক্টেন্সের যে আয়ন কন্ডাক্টেন্স, মানে K প্লাস আয়ন যে কন্ডাক্টেন্স করছে, Cl মাইনাস আয়ন যে কন্ডাক্টেন্স করছে, সেগুলো যোগফলটা হবে হচ্ছে ইনফাইনাইট ডাইলেশনের কন্ডাক্টেন্স। NaCl এর ক্ষেত্রে কি হবে, Na প্লাস এর যে কন্ডাক্টেন্স, Na প্লাস এর যে আয়ন কন্ডাক্টেন্স, Cl মাইনাস এর যে আয়ন কন্ডাক্টেন্স, সেটা হবে হচ্ছে যোগ করলে পাবি NaCl এর কন্ডাক্টেন্স। এবার প্রশ্ন হবে, এটা তো সহজ ব্যাপার, K আর Cl এর কন্ডাক্টেন্স, K প্লাস আর Cl মাইনাস এর কন্ডাক্টেন্সই তো হচ্ছে KCl এর কন্ডাক্টেন্স, কিন্তু বাস্তবে তা হয় না। কারণ আয়ন কন্ডাক্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যখনই কোনো আয়ন একটা মুভ করতে চায়, কোনো দেখা গেল K প্লাস আয়ন মুভ করছে, Cl মাইনাস গুলো অপোজিট দিক থেকে অ্যাট্রাকশন করে রেখেছে, আবার Cl মাইনাস মুভ করতে থাকলে K প্লাস অপোজিট থেকে অ্যাট্রাকশন করে রাখে। ফলে কি হয়, K প্লাস আর Cl মাইনাস এর অ্যাট্রাকশন মানে মুভমেন্টটা কিছুটা রেস্ট্রিক্টেড হয় বাই দ্য অ্যাট্রাকশন অফ হচ্ছে অপোজিট আয়ন, যার ফলে কি একমাত্র K প্লাস আর Cl মাইনাস আয়ন, এই আয়নগুলো ফ্রি মুভমেন্ট তখনই সম্ভব হয় যখন এই আয়নগুলো হচ্ছে ইনফাইনাইট ডাইলেশনে আসে, যার ফলে অনেকটা দূরে দূরে চলে যায়। তাহলে সেক্ষেত্রেই K প্লাস আয়নগুলোর পুরো কন্ডাক্টেন্স আমরা আর Cl মাইনাস আয়নগুলোর পুরো কন্ডাক্টেন্স পাচ্ছি। সেক্ষেত্রে K প্লাস আয়নের কন্ডাক্টেন্স আর Na প্লাস আয়নের কন্ডাক্টেন্স যোগ করলে আমরা মোলার কন্ডাক্টেন্স পাবো। অন্য ক্ষেত্রে কিন্তু পুরো আয়নিক কন্ডাক্টেন্স কিন্তু আমরা পাই না। অর্থাৎ KCl এর ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে ইনফাইনাইট ডাইলেশনে K প্লাস এর আয়ন কন্ডাক্টেন্স আর ইনফাইনাইট ডাইলেশন প্লাস ইনফাইনাইট ডাইলেশনে Cl মাইনাস এর আয়ন কন্ডাক্টেন্স এর যোগফল। NaCl এর ক্ষেত্রে NaCl এর ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে Na প্লাস এর ইনফাইনাইট ডাইলেশনে আয়ন কন্ডাক্টেন্স প্লাস Na প্লাস Cl মাইনাস এর ইনফাইনাইট ডাইলেশনের আয়ন কন্ডাক্টেন্স। এবার এই দুটোকে আমরা যদি মাইনাস করি, Cl কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে K প্লাস এর ইনফাইনাইট ডাইলেশনে আয়ন কন্ডাক্টেন্স মাইনাস Na প্লাস এর ইনফাইনাইট ডাইলেশনে আয়ন কন্ডাক্টেন্স। ঠিক এক্ষেত্রে যদি নিচেও দেখি, নিচেও তাই হচ্ছে, KNO3 ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু K প্লাস এর ইনফাইনাইট ডাইলেশনে আয়ন কন্ডাক্টেন্স প্লাস NO3 এর ইনফাইনাইট ডাইলেশনে আয়ন কন্ডাক্টেন্স। আর NaNO3 এর ক্ষেত্রে ইনফাইনাইট ডাইলেশনে Na প্লাস এর আয়ন কন্ডাক্টেন্স প্লাস NO3 মাইনাস এর ইনফাইনাইট ডাইলেশনে আয়ন কন্ডাক্টেন্স, এই দুটো যোগফল হচ্ছে NaNO3 এর ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স। এই দুটোকে আমরা যদি বিয়োগ করি, সেক্ষেত্রে পাচ্ছি হচ্ছে NO3 কেটে যাচ্ছে, থাকছে ল্যামডা 0 K প্লাস মাইনাস ল্যামডা 0 Na প্লাস, অর্থাৎ ইনফাইনাইট ডাইলেশনে K প্লাস এর আয়ন কন্ডাক্টেন্স মাইনাস ইনফাইনাইট ডাইলেশনে Na প্লাস এর আয়ন কন্ডাক্টেন্স। তাহলে এই দুটোর মোলার কন্ডাক্টেন্সের, এই দুটোর ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্সের ডিফারেন্সটা এখানেও যা, এই দুটো আবার এদের দুজনের ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স ডিফারেন্স এক্ষেত্রেও এই দুটো সেম হচ্ছে। এর মানেটা হচ্ছে এই, যখন ইনফাইনাইট ডাইলেশনে চলে আসছে তখন কোন একটা স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে মোলার কন্ডাক্টেন্সটা আয়ন কন্ডাক্টেন্সের যোগফলের সমান হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কোল্লাসের ল। এই লটা থেকে আমরা উইক ইলেক্ট্রোলাইটগুলোর আমরা হচ্ছে ইনফাইনাইট ডাইলেশনের কন্ডাক্টেন্স বের করতে পারি, যেটা কিন্তু কখনোই গ্রাফিক্যাল পদ্ধতিতে, যেটা হচ্ছে স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে বের করা গেল, সেটা কিন্তু উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু গ্রাফিক্যাল পদ্ধতিতে হয় না। উইক ইলেক্ট্রোলাইটগুলোর ক্ষেত্রে কিন্তু কোল্লাস লতেই বের করতে হবে ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্সের ভ্যালু। এবার আমরা যদি একটা উইক ইলেক্ট্রোলাইটের এক্সাম্পল নিই, অ্যাসিটিক অ্যাসিড, ওর ক্ষেত্রে তো আমরা দেখেছিলাম যে গ্রাফ দিয়ে বের করতে পারছিলাম না ইনফাইনাইট ডাইলেশনে মোলার কন্ডাক্টেন্স।
এই প্রসেসে আমরা বের করব ল্যামডা জিরো অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ ইনফাইনাইট ডাইলিউশনে অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টেন্স। এটা কি করে বের করবো? যদি গ্রাফিক্যাল ট্রাই করি, আমরা দেখছি পাশে গ্রাফ আছে অ্যাসিটিক অ্যাসিডের ডাইলিউশনের সঙ্গে যদি আমরা দেখি, তাহলে আস্তে আস্তে হচ্ছে কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স বাড়ছে। কিন্তু ইনফাইনাইট ডাইলিউশনে কন্ডাক্টেন্স বের করতে হবে, করবো কি করে? এখানে তো ইনফাইনাইট ডাইলিউশন মানে হচ্ছে জিরো কনসেন্ট্রেশনে আসতে হবে। এটাকে তো ডটারে বাড়ালে কোনোদিনই উপরের দিকে সোজা প্যারালাল যেতে থাকবে। অর্থাৎ গ্রাফিক্যাল পদ্ধতিতে ইনফাইনাইট ডাইলিউশন বা জিরো কনসেন্ট্রেশনে অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টেন্স বের করা এভাবে সম্ভব হলো না, কিন্তু আমরা কোল্লাস লতে করতে পারি। কিভাবে দেখি? অ্যাসিটিক অ্যাসিডের ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাসিটেট আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স প্লাস H প্লাস আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স। এবার এই এর সঙ্গে আমরা একটা যোগ করছি হচ্ছে Na প্লাস আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স, আর এর ক্ষেত্রে যোগ করছি একটা Cl মাইনাস আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স। পরে এবার এই Na প্লাস এবং Cl মাইনাস দুটোরই ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্সগুলো বিয়োগ করে দিচ্ছি। তাহলে এইটা কি? এটা হচ্ছে অ্যাসিটেট আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স প্লাস হচ্ছে Na প্লাস আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স। এই দুটো যোগফল যদি আমরা করি, এই দুটো যোগে আমরা কি পাবো? পাবো হচ্ছে সোডিয়াম অ্যাসিটেটের ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স। এটার ক্ষেত্রে হচ্ছে H প্লাস আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স প্লাস Cl মাইনাস আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স। এই দুটো যোগ করলে পাবো হচ্ছে HCl এর ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স অথবা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, যেটাই হোক না কেন। এক্ষেত্রে Na প্লাস আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স প্লাস Cl মাইনাস আয়নের ইনফাইনাইট ডাইলিউশনে আয়ন কন্ডাক্টেন্স যোগ করলে পাবো NaCl এর ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স। এবার আমরা দেখছি হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, HCl, NaCl এরা প্রত্যেকে হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট এবং এদের প্রত্যেকেরই ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স শুধুমাত্র গ্রাফিক্যালি বের করা যায়। তাহলে গ্রাফিক্যালি বের করে যদি আমরা ওখানে পুট করে দিই, এই দুটো এই ইকুয়েশন থেকে আমরা উপরেরটা অর্থাৎ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বের করতে পারবো। তাহলে আমরা দেখতে পেলাম শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডেই কিন্তু আমরা হচ্ছে সেই উইক ইলেকট্রোলাইট অ্যাসিটিক অ্যাসিডের ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স বের করতে পারি, কিন্তু এই কোল্লাসের লটাকে কাজে লাগিয়ে এটাই হচ্ছে কোল্লাসের লর অ্যাপ্লিকেশন।